আসসালামু আলাইকুম ভাইয়ারা, কি অবস্থা তোমাদের সবার? তোমরা সবাই কেমন আছো? আজকে আমরা পদার্থবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় গতির চ্যাপ্টারটা আছে, সেই চ্যাপ্টারের পরন্ত বস্তু যে টপিকটা আছে সেই টপিক সম্পর্কে আলোচনা করব। এই টপিকে আমরা ইনশাল্লাহ আজকে তোমাদের পরন্ত বস্তু সম্পর্কে যে তিনটা গ্যালিলিও সূত্র দিছেন সেই সূত্র তিনটা সম্পর্কে আলোচনা করব, এবং সেইখান থেকে তোমার গতির যে সমীকরণ আছে সেই সমীকরণ থেকে পরন্ত বস্তুর সমীকরণে কিভাবে যাইতে হবে সেটা ইনশাল্লাহ শিখব। এবং তোমাদের এই অধ্যায়ের বিচরণকাল, সর্বোচ্চ উচ্চতায় যেতে যে সমীকরণগুলো লাগে সেটা কোথা থেকে আসছে সেই সম্পর্কে ইনশাল্লাহ আলোচনা করব। তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক। একটু খেয়াল করো ভাইয়া, পরন্ত বস্তু অর্থাৎ পরন্ত বস্তু যদি বলতে যাও তাহলে তোমার সেখানে তিনটা জিনিস আসে। সেইখানে প্রথমে তিনটা জিনিস আসে। একটা হয়েছে হলো স্থির অবস্থান, একটা কি ভাইয়া? স্থির অবস্থান। এরপরে তোমার লাগবে বিনা বাধা। কি লাগবে? বিনা বাধা। এরপরে লাগবে নির্দিষ্ট উচ্চতা বা একই উচ্চতা। পরন্ত বস্তু এই জিনিসগুলো অর্থাৎ পরন্ত বস্তুর তিনটা সূত্র আছে। এই তিনটা সূত্র সম্পর্কে কে আলোচনা করছে? বিজ্ঞানী গ্যালিলিও। কে আলোচনা করছে ভাইয়া? বিজ্ঞানী গ্যালিলিও। অর্থাৎ বিজ্ঞানী গ্যালিলিও তিনি পরন্ত বস্তু সম্পর্কে আলোচনা করছেন। সে পরন্ত বস্তু কি? পরন্ত বস্তু তুমি যদি করতে চাও তাহলে তোমার সেখানে তিনটা জিনিস সবার প্রথমে লাগবে। সেটা হচ্ছে হলো স্থির অবস্থান, বিনা বাধা, নির্দিষ্ট উচ্চতা বা একই উচ্চতা। অর্থাৎ তুমি যদি পরন্ত বস্তুর প্রথম সূত্রটা বলতে চাও তাহলে তুমি বলবা স্থির অবস্থান, স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতায় বা একই উচ্চতা থেকে কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করে। তুমি যদি চিন্তা করো এই জায়গায় মনে করো আমি এই একটা বস্তু নিলাম, আর মনে করো একটা কলম নিলাম, বা আমি একটা কাগজের টুকরা নিলাম। আমি একটা কাগজের কি করলাম? চিন্তা করো, সাপোজ একটু চিন্তা করো, আমি মনে করি যে একটা কাগজের টুকরা নিলাম, এখন আমি যদি এটা উপর থেকে ফেলে দিই, তাহলে কি হবে? অবশ্যই ক্যালকুলেটরটা আগে পড়বে। কারণ কি? কারণ আমার কাছে যে কাগজটা আছে আর যে ক্যালকুলেটরটা আছে, সেই ক্যালকুলেটরটার থেকে কাগজটার ভর কম, ক্যালকুলেটরের ভর বেশি। তো যখন আমি উপর থেকে বস্তুটা একই উচ্চতা থেকে ফেলে দিব, তখন এই বাতাস তাদেরকে কি বাধা দিবে না? তাহলে বাতাস যখন তাদেরকে বাধা দিবে, তখন এই কাগজ সেই বাতাসের বাধাকে কি অতিক্রম করে নিচে পড়তে পারবে? অবশ্যই পড়তে পারবে। কিন্তু সে যে পড়বে তার সাপেক্ষে যখন ক্যালকুলেটর আমি ফালাবো, তার থেকে ক্যালকুলেটরের ঘনত্ব বেশি, ভরও বেশি। তাহলে যদি এটার ঘনত্ব বেশি হয়, এটার ভরও বেশি হয়, তাহলে বাতাসটাকে যেভাবে বাধা দিবে তাকে কি একইভাবে বাধা দিবে? অবশ্যই না। অর্থাৎ এই দুইটা বস্তু যখন আমি একত্রে ফালাবো, তখন বাতাস তাকে বেশি বাধা দিবে। কেন বেশি বাধা দিবে? কারণ এর তুলনায় এর ভর কি প্রচুর কম। তাহলে যখন বাধা দিবে তখন ইনি বাধা অতিক্রম করে খুব তাড়াতাড়ি পড়ে যাবে, এবং এনার বাধা অতিক্রম করে পড়তে অনেক সময় লেগে যাবে। এখন কথা হয়েছে, গ্যালিলিও স্যার কি বলছেন? গ্যালিলিও স্যার বলছেন যে স্থির অবস্থান থেকে, আচ্ছা ঠিক আছে, আমি দুইটা বস্তু স্থির অবস্থানে রাখলাম, বিনা বাধায়। কিসে ভাইয়া? বিনা বাধায়। অর্থাৎ যদি কোনো বাতাসের বাধা না থাকে, তাহলে নির্দিষ্ট উচ্চতা অথবা একই উচ্চতা থেকে কোনো একটা বস্তু বা কোনো দুইটা বস্তু সমান সময় সমান দূরত্ব অতিক্রম করবে। অর্থাৎ এইটা যদি একটা 500 কেজি ভরের একটা বস্তু হয়, এইটা যদি
1 গ্রাম ভরের একটা বস্তু হয়, তাহলে এই 500 কেজি ভর আর 1 গ্রাম ভর আমি যদি স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতা অর্থাৎ একই উচ্চতা থেকে যদি ফেলে দেই, তাহলে এই বস্তুটা যেই সময় মাটিতে আঘাত খাবে এই বস্তুটা ওই একই সময় মাটিতে আঘাত খাবে। ব্যাপারটা খুব মজা না? ব্যাপারটা খুব মজা না? একটু খেয়াল করো তো, বাতাস যদি বাধা দেয় তাহলে অবশ্যই কি করবে, এই বস্তুটা আগে পড়বে, এই বস্তুটা পরে পড়বে। যদি বাতাস বাধা না দেয় অর্থাৎ সেখানে যদি কোনো বাধা না থাকে, তাহলে এই বস্তুটা আর এই বস্তুটা যদি আমি এখন এখান থেকে ছেড়ে দিতাম, যদি চারপাশে বাতাস না থাকতো, যদি তাদেরকে বাধা না দিত, তাহলে এই দুইটা বস্তু সমান সময় সমান পথ অতিক্রম করত। কথা বুঝাইতে পারছি? তাহলে প্রথম সূত্র তো আমরা বুঝতে পারছি। তাহলে প্রথম সূত্র কি হইল? প্রথম সূত্র, স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতা বা এক উচ্চতা থেকে কোনো বস্তু সমান সময় সমান দূরত্ব বা পথ যেটাই বলো অতিক্রম করে। তাহলে প্রথম সূত্র তোমরা আশা করি প্রত্যেকেই ক্লিয়ার। আমরা ক্লিয়ার। তাহলে প্রথম সূত্র যদি আমরা ক্লিয়ার হই, তাহলে দ্বিতীয় সূত্র কি বলছে দেখো। দ্বিতীয় সূত্র বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় কোনো পরন্ত বস্তু নির্দিষ্ট উচ্চতা বা একই উচ্চতা থেকে কোনো পরন্ত বস্তু নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। নির্দিষ্ট সময়ে প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক। অর্থাৎ তুমি যখন কোনো একটা বস্তু ফেলবা, একই উচ্চতা থেকে ফেলবা, স্থির অবস্থান থেকে ফেলবা এবং সেটা বিনা বাধায় ফেলবা, বিনা বাধায় যখন ফেলবা তখন ওই বস্তুটার ওই সময় যে বেগটা হবে অর্থাৎ সে যে বেগ প্রাপ্ত হবে সেই বেগটা ওই সময় সমানুপাতিক। অর্থাৎ কি হইল? প্রাপ্ত বেগ ওই সময়ের সমানুপাতিক। বুঝতে পারছো? একটু খেয়াল করো। মনে করো কোনো একটা বস্তু আমি উপর থেকে নিচে ফেলতেছি, তাহলে কোনো একটা বস্তু যদি আমি উপর থেকে নিচে ফেলি, তাহলে বস্তুটা স্থির অবস্থানে আছে। তাহলে বস্তুটা যদি স্থির অবস্থান থাকে, এই জায়গা থেকে বস্তুটা যখন এই পর্যন্ত আসবে, তখন বস্তুটা কি সময় লাগবে না? মনে করো এটা t1 সেকেন্ড। এই জায়গা থেকে বস্তুটা যখন এই পর্যন্ত আসবে, মনে করো এটা t2 সেকেন্ড। যখন এইখান থেকে বস্তুটা এই পর্যন্ত আসবে তখন এটা কি t3 সেকেন্ড। যখন বস্তুটা এইখান থেকে এই পর্যন্ত আসবে তখন বস্তুটা মনে করো t4 সেকেন্ড। এখন যখন বস্তুটা স্থির অবস্থানে ছিল তখন তো তার আদিবেগ কত ছিল? 0। স্থির অবস্থান থেকে কোনো একটা বস্তুর আদিবেগ কত ছিল? 0। যেহেতু এটা উপর থেকেই ফালাইতেছে, দেখো এটা যদি এখন উপর থেকে ফালাই দিই, এটা কি উপরে যখন ছিল তখন এই জায়গায় কোনো বেগ ছিল? তার বেগটা কি 0 ছিল না? স্থির অবস্থান ছিল। তাহলে স্থির অবস্থান যখন ছিল তার বেগ ছিল কত? 0। তো যখন 0 ছিল তখন তাকে যখন নিচে ফেলানো হয়েছে, সময়ের সাথে সাথে তার কি বেগ হয়েছে না? কারণ অভিকর্ষ বল তাকে কি করতেছে? তার নিচের দিকে টানতেছে না পৃথিবীর দিকে টানতেছে? যখন পৃথিবীর দিকে টানতেছে তখন সেখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করছে। সে অভিকর্ষ ত্বরণ যখন কাজ করছে তখন বস্তুটা কি নিচের দিকে পড়তেছিল। যখন বস্তুটা নিচের দিকে পড়ার ফলে বস্তুটা কি অবশ্যই একটা বেগ প্রাপ্ত হয়েছে। যখন বেগ প্রাপ্ত হয়েছে, কেন বেগ প্রাপ্ত হয়েছে? কারণ বস্তুটা প্রতিটা সময় তার নির্দিষ্ট সময়ে সে তার কি স্থান পরিবর্তন করছে, অর্থাৎ দূরত্ব কি করছে? অতিক্রম করছে। যদি দূরত্ব অতিক্রম করে, প্রতিটা সময় যদি দূরত্ব অতিক্রম করে, তাহলে অবশ্যই সেখানে কি হয়েছে? বেগ প্রাপ্ত হয়েছে। যখন বেগ প্রাপ্ত হয়, মনে করো এটা v1, এই জায়গায় মনে করো v2, এটা মনে করো v3, এটা মনে করো v4। তাহলে এবার কি আসে এই জায়গায়? b সমানুপাতিক যদি t হয়, তাহলে আমি কি v t আমি সমানুপাতিক কিন্তু যদি উঠে ফেলি, তাহলে যদি সমান সমান লিখি, তাহলে এই জায়গায় একটা সমানুপাতিক ধ্রুবক আসে। তাহলে এই v/t সব সময় প্রত্যেকটা আলাদা আলাদা সময়ের জন্য এটা কি ধ্রুবক না? v/t এটা কি ধ্রুবক না? একটু খেয়াল করো তো, যদি ধ্রুবক হয় তাহলে v1/t1 ইকুয়াল টু v2/t2 ইকুয়াল টু v3/t3
ইকুয়াল টু b4/t4। আমি কি লিখতে পারি না? লিখতে পারি না। এখন এইটা তোমাদের কোথায় আসবে? এটা তোমাদের এমসিকিউতে আসবে। কিসে আসবে? এমসিকিউতে আসবে। মনে করো তোমার এরকম একটা প্রশ্ন দিয়ে দিল যে 2 সেকেন্ডে একটা বস্তু, 2 সেকেন্ডে একটা বস্তু, সাপোজ 2 সেকেন্ডে একটি বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলো, বেগপ্রাপ্ত হলো বা বেগপ্রাপ্ত হলে 5 সেকেন্ডে বস্তুটির বেগ কত? 5 সেকেন্ডে বস্তুটির বেগ কত? একটু খেয়াল করো। 2 সেকেন্ডে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছে। 2 সেকেন্ডে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হয়েছে। তাহলে 5 সেকেন্ডে বস্তুটার বেগ কত? দেখো তো, তুমি যদি এই সূত্রটা এখন ইউজ করো তাহলে কি তুমি এটা বের করে ফেলতে পারবা না? তোমার v1 কত দেওয়া আছে ভাইয়া? 10 মিটার পার সেকেন্ড। তোমার t1 কত দেওয়া আছে ভাইয়া? 2 সেকেন্ড। তোমার v2 কত দেওয়া আছে তুমি জানো না, তুমি বের করবা। তোমার t2 কত দেওয়া আছে? 5 সেকেন্ড দেওয়া আছে। তাহলে এইটা যদি আমি এই সেটে পাঠিয়ে দিই তাহলে দাঁড়ায় কি? 10 মিটার পার সেকেন্ড ইন্টু 5 ভাই কত? 2 না? এই তো ভাই, এই তো। তাহলে এখন যদি আমি ক্যালকুলেশন করি তাহলে কি আমার মান বের হয়ে আসবে? তুমি যদি এভাবে না করতে চাও তুমি আর গুণ করো, 10 ইন্টু 5, 2 ইন্টু v2, তাহলে 2 আবার কি গুণ আছে, সেরে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। একই কথা, একই কথা। তাহলে 5 10 কত? 50। 50/2 কত হবে? 25। তাহলে v2 ইকুয়াল টু কত হবে? 25 মিটার পার সেকেন্ড। এই তো ভাই, এই তো ছিল। তাহলে তোমাকে যদি বলে 2 সেকেন্ডে একটা বস্তু 10 মিটার পার সেকেন্ড বেগপ্রাপ্ত হলে 5 সেকেন্ডে বস্তুটির বেগ কত হবে? 25 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছি, বুঝতে পারছি। তাহলে কি আমি বলতে পারি যে স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতা থেকে নির্দিষ্ট সময় কোনো বস্তুর প্রাপ্ত বেগ ওই সময় সমানুপাতিক? বুঝতে পারছি? যদি বুঝতে পারি, যদি বুঝতে পারি তাহলে এটা কি বুঝতে পারি? একটা স্ক্রিনশট মারো। মারছো? একটু খেয়াল করো, একটু খেয়াল করো ভাইয়া। এবার আমি তৃতীয় সূত্রটা কি বলছে আমাদের তৃতীয় সূত্রে কি বলছে আমরা একটু খেয়াল করি তো। এই জায়গা থেকে আমরা কি পাইছি অনেকে লেখা রাখি। আমরা দ্বিতীয় সূত্র থেকে পাইছিলাম v1/t1 ইকুয়াল টু v2/t2। কিসে লাগবে? এমসিকিউতে খুব লাগবে। ঠিক আছে, জাস্ট 2টা মনে রাখলে হবে। তোমার যদি 3টা আসে, 2টা যদি দেওয়া থাকে 3 নম্বরটা বের করতে বলে তুমি 3 নম্বরটাও কি করতে পারবা? বের করতে পারবা। তুমি জাস্ট নিয়ে নিবা, যেটা প্রয়োজন ততটুকু কি করবা? নিয়ে নিবা। এখন কথা হচ্ছিল আমাদের তৃতীয় সূত্র কি বলছে? আমাদের তৃতীয় সূত্র কি বলছে? তৃতীয় সূত্র আমাদের বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করবে তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। একটু খেয়াল করেন ভাই, তৃতীয় সূত্র আমাদের বলছে স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা বস্তু যখন পড়বে ওই পড়ার সময় ওই বস্তুটা যতটুকু উচ্চতা থেকে পড়বে বা ওই বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে, ওই বস্তুটি যে দূরত্ব অতিক্রম করবে সেই দূরত্ব ওই সময়ের বর্গের সমানুপাতিক। ওই সময় বর্গের সমানুপাতিক। অর্থাৎ তৃতীয় সূত্রটা তাহলে কি দাঁড়াইলো? উচ্চতার সাথে সময়ের সম্পর্ক। উচ্চতা কার সমানুপাতিক? সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতা বা একই উচ্চতা থেকে কোনো বস্তু একই সময়ে যেতটুকু দূরত্ব বা যতটুকু উচ্চতা অতিক্রম করে তা ওই সময় বর্গের সমানুপাতিক। তাহলে আমি কি বলতে পারি? স্থির অবস্থান থেকে বিনা বাধায় পরন্ত বস্তু নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা ওই সময় বর্গের সমানুপাতিক। অর্থাৎ h সমানুপাতিক t²। তাহলে এইটা যেভাবে আনছি এটাকে এইভাবে আনতে পারি না?
তাহলে এটাকে আনতে পারি না? তাহলে h/t² ইকুয়াল টু ধ্রুবক, সমানুপাতিক ধ্রুবক যদি উঠে ফেলি, এই সমানুপাতিকটা যদি উঠে ফেলি, তাহলে এটা পরিবর্তে আমি কি সমান সমান লিখতে পারি ইকুয়াল টু ধ্রুবক। এটা ধ্রুবক আনতে হবে, সমানুপাতিক। এখন কথা হয়েছিল এই বস্তুটাও যদি এইভাবে লিখি, চারটা স্থান, অর্থাৎ সাপোজ h1 h2, এটা h1 না, ওই যে আমাদের যে t1 ছিল t1 t2 রাখি, t3 t4, তাহলে এই জায়গায় কি h1 h2 h3 h4। কেন? কারণ প্রতিটা সেকেন্ডেই তার উচ্চতার কি হইতেছে, পরিবর্তন হইতেছে না। সে যত সময় বাড়তেছে তত কি করতেছে, নিচের দিকে পড়তেছে অভিকর্ষ বলের কারণে। তাহলে এখন এই জায়গা থেকে কি আসে ভাইয়া, h1 t1² ইকুয়াল টু h2 t2² ইকুয়াল টু h3 t3² ইকুয়াল টু h4 t4²। এইবার যদি একটা প্রশ্ন করে, এটা মুসলাম, খেয়াল করেন তো ভাইয়া। তাহলে এইবার যদি প্রশ্ন করে, মনে করো কোনো বস্তু 5 সেকেন্ডে 10 মিটার পৌঁছায়। 5 সেকেন্ডে কত মিটারে পৌঁছায়? 10 মিটারে পৌঁছায়। তাহলে ওই বস্তুটি 15 সেকেন্ডে কত দূরত্বে পৌঁছাবে? কোন একটা বস্তু 5 সেকেন্ডে 10 মিটার পৌঁছায়, তাহলে ওই বস্তুটা 15 সেকেন্ডে কত দূরত্বে পৌঁছাবে? তাহলে কি আমি এই সূত্র দিয়ে করতে পারবো না? তাহলে যদি এই সূত্র দিয়ে আমি করতে পারি, তাহলে কি করবো ভাইয়া দেখো তো, h1/t1² ইকুয়াল টু h2/t2²। তাহলে এখন কি হবে ভাইয়া বলেন? আমার লাগবে কি h2, তাহলে h1 ইন্টু t2² বাই কত t1² ইকুয়াল টু কত h2 লিখতে পারি। যদি লিখতে পারি, এবার দেখো h1 কত আছে, h1 আছে 10 মিটার, h1 আছে কত মিটার, 10 মিটার, ইন্টু t2 কত আছে 15 সেকেন্ড। এগুলাই যে একক এই জায়গা লাগে না, একক পরে দিলে হবে। নিচে এটা তো 15², এটা 15 কত স্কয়ার, নিচে আছে t1², t1 কত 5 সেকেন্ড, 5²। এই তো কত আসে এটা কত আসে, 10 ইন্টু 15² বাই 5², 90 মিটার। কত আসে? 90 মিটার। তোমরা ক্যালকুলেশন করো, দেখবে 90 মিটার আসবে। অর্থাৎ কোন একটা বস্তু যদি 5 সেকেন্ডে 10 মিটারে পৌঁছায়, তাহলে 15 সেকেন্ডে কত দূরত্ব যাবে? 90 মিটার। তাহলে গ্যালিলিও কি বলছে? তাহলে গ্যালিলিও বলছে তৃতীয় সূত্রে, স্থির অবস্থান থেকে বিনা বাধায় নির্দিষ্ট উচ্চতায় বা একই উচ্চতা থেকে কোনো একটা বস্তু নির্দিষ্ট সময়ে যতটুকু উচ্চতা বা দূরত্ব অতিক্রম করে, তা ওই সময়ের বর্গের সমানুপাতিক। যতটুকু দূরত্ব অতিক্রম করে ওই দূরত্ব তার সময়ের বর্গের সমানুপাতিক। অর্থাৎ কোনো একটা বস্তু যদি 5 সেকেন্ডে 10 মিটার পৌঁছায়, তাহলে 15 সেকেন্ডে ওই বস্তুটা কত মিটার পৌঁছাবে? 90 মিটার পৌঁছাবে। তাহলে এটা কোন সূত্রে গেল? এটা h=t² সূত্রে গেছে। বুঝতে পারছো? এই হলো আমাদের গ্যালিলিওর 3টা সূত্র, গ্যালিলিওর পরন্ত বস্তুর 3টা সূত্র। তাহলে এই 3টা সূত্র আশা করি তোমরা ক্লিয়ার, আশা করি বুঝতে পারছো। এখন আসো আমাদের গতি সমীকরণের ক্ষেত্রে। আমাদের গতি সমীকরণ বুঝতে হবে, কারণ তোমরা যখন অঙ্ক করতে যাবা, ম্যাথমেটিক্যাল টার্ম করতে যাবা, তখন কিন্তু এই জায়গায় একটু সমস্যা আছে। কারণ এই জায়গায় তখন কয়েকটা জিনিস আসে। মনে করো, একটু বলতেছি, দাঁড়া এটাকে লিখে নি, h1/t1² h2/t2²। এমসিকিউ যেটা বলতেছিলাম, যখন তুমি অঙ্ক করতে যাবা, তখন নিচ থেকে কোনো বস্তু হয়তো উপরে মারবা, উপর থেকে কোনো বস্তু নিচে মারবা, বা নিচে পড়বে। কোনো একটা বস্তুর উপরে সর্বোচ্চ উচ্চতায় যাবে, সর্বোচ্চ উচ্চতা থেকে বস্তু নিচে পড়বে,
অর্থাৎ এই জায়গায় কিন্তু অনেক জিনিস আছে, এই জিনিসগুলো তোমাদের ভালোভাবে বুঝতে হবে। এবং গতির সমীকরণ থেকে তোমার পরন্ত বস্তুর সমীকরণে কি আসলো, বা গতির সমীকরণগুলোই তো আমি পরন্ত বস্তুতে কি করতেছি, ইউজ করতেছি। এখন কোন জায়গা থেকে একটু পরিবর্তন হইলো, সেই পরিবর্তনটা অন্তত তোমাকে কি করতে হবে, জানতে হবে। যদি এগুলো না জানি, এই বেসিকগুলো যদি না জানি, আমাদের অঙ্ক শুধু শুধু কইরা কোনো লাভ নেই। আমি তোমার অঙ্ক করাই দিতে পারি, আমি তোমার মনে করো 5টা অঙ্ক সলভ করাইলাম, তুমি 5টা অঙ্ক করলাম, কিন্তু 6 নম্বর অঙ্কে যদি তোমার আমার প্রয়োজন হয়, তাহলে তো কোনো লাভ হবে না। অর্থাৎ তুমি নিজেকে ওইভাবে তৈরি করো, তোমার বেসিকটা এমন ভাবে শক্ত করো যেন তুমি জিনিসগুলারে অনুভব করতে পারো, এবং অনুভব করে যেন নিজে নিজে করতে পারো, অনুভব করে যেন নিজে নিজে করতে পারো। আমি তোমার একটা করাই দিতে পারি, 2টা করাই দিতে পারি, ওই বেসিকটা তোমার আমি একদম শক্তপোক্ত করার চেষ্টা করতে পারি, কিন্তু বাকি কাজ কিন্তু তোমার। অর্থাৎ প্রচুর পরিমাণ প্র্যাকটিস, প্রচুর পরিমাণ মাথারে খাটানো, প্রচুর পরিমাণ মেধারে খাটানো। আজকালকার ছেলেপেলেরা, তোমাদের যারা 27-28 ব্যাচ যারাই আছে, বা 25 ব্যাচ চলে গেছে, 26 ব্যাচ চলে গেছে, এদের ভিতরে সবাই না, কিন্তু বেশিরভাগ স্টুডেন্টরাই তোমরা বর্তমানে কি করতে চাও না ভাইয়া, বর্তমানে তোমরা মাথাটারে খাটাইতে চাও না। অর্থাৎ তোমরা মাথায় প্রেশার দিতে চাও না যে এই জিনিসটা কেন হইলো, এই জিনিসটা কিভাবে হইলো। তাই প্রত্যেকের কাছে রিকোয়েস্ট থাকবে, প্রত্যেকে নিজের মাথাটারে খাটাও। 27-28 ব্যাচ যারাই আছো, যারা 27 ব্যাচে 28 ব্যাচে যারাই আছো, তোমাদেরকে তো আসলে ভিডিওটা তোমাদের জন্যই করা। যারা 27 ব্যাচ 28 ব্যাচ, তাদের উপর ভিত্তি করেই ভিডিওটা করানো হইতেছে। অর্থাৎ তোমরা যারাই আছো ভাইয়া, প্রত্যেকে রিকোয়েস্ট রইল, প্রত্যেকে একদম পুরো সিরিয়াস ভাবে, একদম মাথাটারে সুন্দরভাবে খাটানো শুরু করো। যদি রিলস দেখা থাকো বেশি বেশি, বা রিলস দেখা বন্ধ করো, কারণ রিলস দেখলে তোমার যে মেধার ক্যাপাবিলিটি আছে, অর্থাৎ তোমার যে মেধার একটা ক্যাপাসিটি আছে, ঠিক আছে, তোমার ধারণ ক্ষমতা যে জিনিসটা, হ্যাঁ, এই যে জিনিসটা ধারণ ক্ষমতা, এই ধারণ ক্ষমতা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়, ধৈর্য নষ্ট হয়ে যায়। অর্থাৎ তুমি একটা লং টার্মের জিনিস ভাবতে পারো না। যদি কেউ প্রচুর পরিমাণ রিলস দেখে, তাহলে সে ভাবার সময় পায় না, কারণ সে ওই রিলসের ভিতরে আটকে যায়। অর্থাৎ রিলসের ভিতরে কয়েক সেকেন্ডের ভিতরে মনে হয় একজন, মানে এরকম যে কয়েক সেকেন্ডের ভিতরে তোমার একটা জীবন মনে করো পরিবর্তন হয়ে যায়। তো মানুষ ওরকমই ভাবে বা চিন্তা করে যে এরকম যদি হয়ে যেত সবকিছু। তো এগুলা চিন্তা করতে 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 তার মেধার এসে নষ্ট করে ফেলে। এই কারণে প্রত্যেকের কাছে রিকোয়েস্ট রইলো, তোমরা রিলস দেখা যারা দেখতেছো, যারা বেশি বেশি রিলস দেখো, রিলস দেখা বন্ধ করো। দরকারে তুমি অন্য কিছু দেখো, দরকার হলে তুমি একটা মুভি দেখো, দরকার হলে তুমি একটা ছবি দেখো, তুমি একটা নাটক দেখতে পারো, তুমি একটা ছবি দেখতে পারো। যদি এগুলা ভালো না, তুমি যদি এগুলা দেখো, তুমি যদি রিলস দেখো, তাহলে আমি বলি যে রিলস দেখার থেকে ওগুলা দেখো, তাও তোমার ধৈর্যের যে একটা অবস্থা, সেই ধৈর্যটা অবশ্যই বাড়বে। তো ধৈর্য নষ্ট হয়ে যেতেছে প্রত্যেকটা ছেলে মেয়েদের, শুধুমাত্র এই রিলস দেখার কারণে। তাই রিলস দেখা আজকে থেকে একটু হইলেও কমায় দেবে। একবার তো কমাইতে পারবে না, আস্তে আস্তে কমো। অর্থাৎ রিলস দেখা আস্তে আস্তে কমাই ফেলো, আর একটুখানি পড়াশোনায় মনোযোগ দাও, টেবিলে বসো, একটু সিরিয়াস হয়ে পড়াশোনা শুরু করো। অর্থাৎ তোমরা মেধারে খাটাও, যারাই সায়েন্স নিছো, সায়েন্সে পড়তেছো, মেধারে খাটাও। জাস্ট চিন্তা করো যে না, ঠিক আছে, এখন আমি ফিজিক্স পড়তেছি, আমি এখন ম্যাথ পড়তেছি, আমি এখন কেমিস্ট্রি পড়তেছি, আমি এখন হায়ার ম্যাথ করতেছি, আমি বায়োলজি পড়তেছি। যখনই আমি যেটা পড়বো, সেটা মাথা দিয়ে এমনভাবে চিন্তা করে পড়বো, আসলে ওটার সাথে কি ঘটতেছে, ওটার ভিতরে কি চাইছে, ওটা কেন ওইটা লেখছে, ওটার দ্বারা কি বুঝাইতেছে, ওটার দ্বারা আমি কি বুঝতেছি, ওটার দ্বারা আমাকে আমার টিচার কিভাবে প্রশ্ন করতে পারে। তাহলে এই জিনিসগুলা যদি এইভাবে করে তুমি পড়তে পারো, তাহলে কিন্তু তোমার পড়া একবার যদি জিনিসটা ক্যাপচার করতে পারো, তাহলে কিন্তু তোমার আর কোনো কষ্ট করা লাগবে না সামনে। আর তুমি যদি জাস্ট এইভাবে পড়াইয়া দেওয়া হইতেছে, তুমি পড়ে ফেলতেছো, পড়া হইতে, আমি মনে করো তোমার স্কুলের টিচার তোমার কি করতেছে, পড়া দিতেছে, তুমি জাস্ট কি করতেছো, পড়া পড়তেছো, পড়া পড়ে তারা দিতেছো। এরকম করলে তুমি আস্তে আস্তে কি হয়ে যাবে, আস্তে আস্তে এগুলো ভুলে যাবে। তো এই জিনিসগুলো যেন না হয়, তুমি কিছুদিন পর দেখবে তোমার পড়া মনে থাকবে না। তো এই কারণে সায়েন্সের জিনিস আসলে ভাইয়া, অনেকে বলে যে মুখস্থ করতে হয়, কিছু কিছু জিনিস মুখস্থ করতে হয়, কিন্তু সায়েন্সের জিনিসটা ভাইয়া বোঝার জিনিস। অর্থাৎ তোমার বুঝতে হবে।
তুমি তোমার যদি চিন্তা শক্তি যদি না থাকে, তোমার চিন্তা শক্তি যদি দুর্বল হয়, তাহলে আমি তোমাদেরকে সাজেস্ট করতেছি তোমরা সায়েন্স থেকে বের হয়ে যাও বা তোমরা এটার বাদ দিয়ে দাও। কারণ তোমার যদি চিন্তাধারার চিন্তা করার মতো মানসিকতা যদি না থাকে, তাহলে সায়েন্স পড়ে লাভ নেই। তোমার যদি সায়েন্স পড়তেই হয়, তাহলে তুমি এখন থেকে চিন্তা যে জগৎ, সেই জগৎটা তুমি অন করে ফেলো। অর্থাৎ তুমি এখন থেকে চিন্তা করবা ভাইয়া, প্রচুর পরিমাণ চিন্তা করবা। এতটুকু রিকোয়েস্ট রইল, একটু খেয়াল করো। আমরা গতির সমীকরণ কি পড়ছিলাম এর আগের যে আমাদের ভিডিওটা ছিল, অর্থাৎ এর আগে তো আমাদের পার্ট 2 এর ভিডিও ছিল গতির সমীকরণ। গতির সমীকরণগুলো কি কি পেয়েছিলাম? সুষম ত্বরণের v ইকুয়াল টু ইউ প্লাস এটি। আরেকটা কি পেয়েছিলাম? s ইকুয়াল টু v প্লাস ইউ বাই 2 ইন্টু টি। আরেকটা কি পেয়েছিলাম বলো তো? গতির সমীকরণ কি পেয়েছিলাম? s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আরেকটা পেয়েছিলাম s ইকুয়াল টু ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। এই তো ভাইয়া, এই তো। এখন কথা হয়েছে হলো, একটু খেয়াল করো, আমি কয়েকটা কথা বলবো, খুব মনোযোগ দাও। কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচে ফেলো, কোনো একটা বস্তু যদি উপর থেকে নিচে ফেলো, তাহলে বস্তুটা অবশ্যই কি করবে? অভিকর্ষ বলের কারণে নিচে পড়ে যাবে। তো কোন একটা বস্তু যদি এই জায়গায় এভাবে মনে করো এই জায়গায় এভাবে দাঁড়া করে রাখছি, এখান থেকে বস্তুটা আমি কি করলাম? ফেলে দিলাম। এখান থেকে বস্তুটা ফেলে দিলাম। এখান থেকে বস্তুটা ফেলে দেওয়ার ফলে কি হইল? এখান থেকে বস্তুটা ফেলে দেওয়ার ফলে কি হইল? বস্তুটা ফেলে দিলাম, বস্তুটা পড়ে গেল, স্বাভাবিকভাবেই পড়ছে। এখন বস্তুটা কেন পড়লো? ওটা বস্তুটা ঝুলে থাকলো না, কারণ বস্তুটা অভিকর্ষ বলের কারণে পৃথিবী তার সমগ্র ভর দিয়া তার নিজের দিকে কি করতেছে? টানতেছে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণের কারণে সে কি করতেছে? এখন নিচে পড়তেছে। যেহেতু অভিকর্ষ বলের কারণে তাকে নিচের দিকে টানতেছে, অবশ্যই সেখানে একটা অভিকর্ষ ত্বরণ কাজ করে। সেই অভিকর্ষ ত্বরণের কারণে সে কি করতেছে? নিচের দিকে পড়তেছে। যখন অভিকর্ষ ত্বরণ তার থাকে, সেই অভিকর্ষ ত্বরণ যখন উপর থেকে নিচে পড়ে, তখন এইটার মান হয় পজিটিভ। এটার মান কি হয় ভাইয়া? পজিটিভ। মনে থাকবে। এবং যখন কোনো বস্তু উপর থেকে বিনা বাধায় পড়ে, তখন বস্তুর আদিবেগ সবসময় কি হয়? 0 হয়। আদিবেগ কি হয়? 0 হয়। এটা কি মনে থাকবে ভাইয়া? এতটুকু কথা মনে থাকবে? এতটুকু সিনারি কি ক্লিয়ার? আচ্ছা, এবার যদি বস্তুটা নিচ থেকে উপরের দিকে মারো, যদি কি করো? নিচ থেকে উপরের দিকে মারো। মনে করো তোমার কাছে একটা ক্রিকেট বল আছে, ক্রিকেট বলটা তুমি কি করলা? নিচের থেকে উপরের দিকে মারলা। তোমার কাছে একটা ক্রিকেট বল আছে, ক্রিকেট বল নিচ থেকে কি করলাম? উপরের দিকে মারলাম। আচ্ছা ভাইয়া, তুমি একটু সাধারণ মাথায় চিন্তা করো তো, তুমি যদি একটা লাফ দাও, লাফ দিলে তুমি কি আবার মাটিতে চলে আসতেছো না? তো তুমি যখন লাফ দিতেছো, তখন কি তুমি যেইভাবে উপর থেকে যদি লাফ দাও, সাপোজ তুমি একটা ছাদ থেকে লাফ দিলা, তুমি ছাদ থেকে লাফ দিলে জাস্ট লাফ দিলেই হয়ে গেল। তোমার তো সেই জায়গায় আর কোনো বেগ প্রাপ্ত করা হইতেছে না, তোমার অটোমেটিক বেগ হইতেছে। যখন তুমি স্থির অবস্থানে ছিলা, তখন তোমার বেগ কি ছিল? আদিবেগ। সেটা ছিল কত? 0 মিটার পার সেকেন্ড। যখন তুমি নিচ থেকে লাফ দিলা উপরের দিকে, যে আমি মাটি থেকে উপরের দিকে একটা লাফ দেব, তখন তোমার একটা বেগ নিয়ে কি করতে হইতেছে? উপরের দিকে উঠতে হইতেছে না? তো যখন তুমি বেগ নিয়ে উপরের দিকে উঠতেছো, তখন নিচ থেকে যখন উপরের দিকে আমরা মারি কোনো কিছু বা উপরের দিকে উঠি, তখন ইউর অবশ্যই একটা কি থাকে? মান থাকে। ইউর অবশ্যই একটা কি থাকে? মান থাকে। অর্থাৎ ইউ নট ইকুয়াল টু 0, ইউ নট ইকুয়াল টু 0। এটা তো মনে থাকবে, ইউ নট ইকুয়াল টু 0। এইবার একটু চিন্তা করো তো, এই বস্তুটা যখন আমি এইভাবে মারার পরে আমি যেই বেগে তাকে মারতেছি, সে ওই বেগ অনুযায়ী ততটুকু উচ্চতায় উপরে উঠছে। তো যখন সে সর্বোচ্চ উচ্চতায় উঠছে, তখন তার শেষ একটা বেগ হয়েছে। সেই শেষ বেগটা কত? 0 না?
শেষ বেগটা কি জিরো না? একটু খেয়াল করো তো, একটু খেয়াল করো। সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির শেষ বেগ সব সময় কি জিরো। এটা যেন মনে থাকে, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটার শেষ বেগ কত? জিরো। এটা যেন মনে থাকে ভাই। আর উপর থেকে যখন বস্তু নিচে ফেলানো হয় তখন তার আদিবেগ কত? জিরো। আর নিচ থেকে কোন একটা বস্তু যখন উপরের দিকে মারা হয় তাহলে তার সর্বোচ্চ উচ্চতায় শেষ বেগ কত? জিরো। এবার একটু খেয়াল কর, অবশ্যই এই জায়গায় আদিবেগ কিছু না কিছু হবে, আদিবেগ কিছু না কিছু হবে। এখন বস্তু যখন নিচ থেকে উপরের দিকে মারা হয়, বস্তু যখন নিচ থেকে উপরের দিকে মারা হয় তখন তো অভিকর্ষ ত্বরণের বিপরীত দিকে আমি কাজ করতেছি না, আমি এটারে কি বিপরীত দিকে, এর তো টানতেছে আমার নিচের দিকে, আর আমি যাইতেছি কোন দিকে? উপরের দিকে, তাহলে তার বিপরীত দিকে কাজ করতেছি। তাহলে বিপরীত দিকে যদি কাজ হয় তাহলে অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে? তখন মাইনাস হবে। কি হবে? মাইনাস। তো উপরের দিকে উঠলে জি এর মান কি হবে? মাইনাস হবে। জি এর মান কি হবে? মাইনাস হবে। একটু খেয়াল করো ভাইয়া, জি এর মানটা কি হবে? মাইনাস। তাহলে কি দাঁড়াইলো? নিচ থেকে উপরের দিকে মারলে সর্বোচ্চ উচ্চতায় তার বস্তুটার বেগ কত? জিরো। বস্তুটার আদি বেগ কখনো জিরো হবে না, কারণ এখান থেকে যে কোনো একটা বেগ নিয়েই সে উপরের দিকে উঠবে। বস্তুটার ত্বরণ কি হবে? ঋণাত্মক, মাইনাস। যদি উপর থেকে কোনো একটা বস্তু পড়ে তাহলে তার অভিকর্ষ ত্বরণ কত হবে? প্লাস। বস্তুটার যদি উপর থেকে কোনো একটা বস্তু পড়ে তাহলে সেটা স্থির অবস্থান থেকে পড়তেছে, তাহলে তার একটা আদি বেগ কত আছে? জিরো। তার শেষ বেগ সামথিং কিছু একটা হবে। এখন কথা হয়েছিল যখন একটা বস্তু উপরের দিকে উঠবে, সর্বোচ্চ উচ্চতায় উঠে আবার বস্তুটা নিচের দিকে নামবে, এই নিচের দিকে নামার যে কালটা এটাকে বলা হয় বিচরণ কাল। কি বলা হয়? বিচরণ কাল। বিচরণ কাল মানে কি? অর্থাৎ তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠলা, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে উঠা আবার তুমি যে জায়গা থেকে আসছিলা সেই মাটিতে আবার নেমে গেল। যদি মনে করতো মাটি থেকেই উপরে উঠো তাহলে এই পর্যন্ত উঠছো, উঠা আবার কি করছো? তুমি মাটিতে চলে আসছো। এই যে টোটাল সময়টা, এই যে তুমি যে গেলা আবার চলে আসলা, এই প্রসেসটাকে বলা হয় কি? বিচরণ কাল। কি বলা হয়? বিচরণ কাল। বুঝতে পারছো? তাহলে বিচরণ কালের সময়, বিচরণ কালের সময় উচ্চতা কত ধরা হয় ভাইয়া? এইচ ইকুয়াল টু 0 মিটার। উচ্চতা এইচ ইকুয়াল টু কত? 0 মিটার। তুমি চিন্তা করো, তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠছো, আবার সর্বোচ্চ উচ্চতা থেকে কি করছো? পড়ে গেছো। তুমি সর্বোচ্চ উচ্চতায় উঠছো, উঠে আবার সর্বোচ্চ উচ্চতা থেকে তুমি কি করছো? পড়ে গেছো। এই পড়ার পরে তোমার এই জায়গায় যে উচ্চতা আছে বিচরণ কালের, আর কোন উচ্চতা আছে? তুমি তো মাটিতেই। মাটি থেকে তুমি আর কতটুকু উপরে আছো? 1 মিটার উপরেও নাই, 1 মিটার উপরেও কিন্তু নাই, তুমি 1 সেন্টিমিটার উপরেও নাই, ন্যানো সেন্টিমিটার উপরেও নাই, ন্যানোমিটারের উপরেও নাই। তুমি জাস্ট এই জায়গায় উঠছো, উঠে আবার কি করছো? এই জায়গায় পড়ে গেছো। তাহলে এই যে তোমার বিচরণ কাল, বিচরণ কালের এই যে এখন যে উচ্চতা, বিচরণ কালের সময় তোমার যে উচ্চতা, উচ্চতা কই আছে? উচ্চতা নেই। তখন উচ্চতা কত হবে? 0 মিটার। মনে রাখো, একটু খেয়াল করো, একটু খেয়াল করো। আমি তো পরন্ত বস্তু বলতেছি, বেগের সমীকরণ থেকে কিভাবে পরন্ত বস্তু আসবে। এটা কি আমার বেগের সমীকরণ? এটা কি আমার বেগের সমীকরণ বা গতির সমীকরণ? সরি, হ্যাঁ, এটা তো বেগের সমীকরণ, মানে এগুলো ছিল সব গতির সমীকরণ। এর সব কি গতির সমীকরণ। এখন চিন্তা করো, তবে চিন্তা করো, যখন পরন্ত বস্তু বলবো তখন ভি ইকুয়াল টু ইউ প্লাস এর জায়গায় জি বসাই দেবে। কেন জি বসাইছি? কারণ ওই জায়গায় ত্বরণ ছিল, ত্বরণের পরিবর্তে, ত্বরণের পরিবর্তে আমি এই জায়গায় কি লিখছি? জি লিখছি। ত্বরণের পরিবর্তে আমি কি বলতে পারি? জি বলতে পারি। যেহেতু বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে বা নিচ থেকে উপরে মারতেছি, বস্তুটার ভিতরে কি করতেছে? অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে। যখন বস্তুটার ভিতরে অভিকর্ষ ত্বরণ কাজ করতেছে তখন সেই আমরা যে গতির ক্ষেত্রে যে ত্বরণ ইউজ করি সেই ত্বরণটা পাল্টে গিয়ে কি হবে? পাল্টে গিয়ে কি হবে? একটা অভিকর্ষ ত্বরণ বসে যাবে। তাহলে এতটুকু ক্লিয়ার? যদি এতটুকু ক্লিয়ার হয়, এইবার খেয়াল কর, এই জায়গা আছে কত? এস। এই জায়গা আছে কি? এস। তাহলে আমি এস এর বদলে কি বলতে পারি? কলমটা কই গেছে? নীল কলমটা কই? হয়েছে।
একটু খেয়াল করো, একটু খেয়াল করবে। এই জায়গায় ছিল এইচ, এই এস এর বদলে আমি রিপ্লেস করে কি দিতে পারি, এইচ দিতে পারি, কারণ যেহেতু পরন্ত বস্তু উপর থেকে নিচে পড়বে তাহলে সেখানে উচ্চতা অর্থাৎ হাইট এই জিনিসটা আসে। তখন এস এর বদলে কি লেখা যায়, এইচ লেখা যায়। এইচ লিখলে ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। কোনো সমস্যা আছে? নাই। তাহলে এস এর বদলে কি লিখতে পারি, এইচ লিখতে পারি ইউটি প্লাস হাফ, এর বদলে লিখতে পারি জি টি স্কয়ার। এই তো পরন্ত বস্তুর সূত্র। আরেকটা সূত্র কি, ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস টু জি এইচ। লিখতে পারি, লিখতে পারি কিনা বলো, বলো ভাইয়ারা। যদি আমি লিখতে পারি, যদি আমি এটা লিখতে পারি, তাহলে তাহলে এখন আমি তো তোমাদেরকে একটু আগে বললাম যে সর্বোচ্চ উচ্চতা সর্বনিম্ন উচ্চতা। এখন এই যে সূত্রগুলো প্রত্যেকটা প্লাস দিলাম, এই যে তিনটা প্লাস যে দিলাম, এটা প্লাস কখন হবে, যখন উপর থেকে নিচে ফালানো হবে, যখন উপর থেকে নিচে ফালানো হবে। এখন যখন নিচ থেকে উপরে মারবো তখন প্রত্যেকটা সূত্র কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে না? কেন মাইনাস হবে? কারণ অভিকর্ষ স্তর নিচ থেকে যদি উপরের দিকে মারি তখন সেটা কি হয়ে যায়, মাইনাস হয়ে যায়। মাইনাস হলে কি সূত্রে প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই জায়গাও কি সেটা, এই জায়গাও কি সেটা। বুঝতে পারছি বে? তাহলে মাইনাস হবে কখন, মাইনাস হবে যখন নিচ থেকে উপরে মারবো, তখন মাইনাসের সূত্র ইউজ করবো, মানে মাইনাসের সমীকরণ দিয়ে, মাইনাসের সূত্র দিয়ে সমীকরণটা ইউজ করবো। আর যখন উপর থেকে নিচে মারবো তখন প্লাসের সূত্র ইউজ করবো। এখন কথা হয়েছে হলো, কোনো একটা বস্তু মনে করো নিচ থেকে উপরের দিকে মারলা, তুমি নিচ থেকে উপরের দিকে মারলা। যখন কোনো একটা বস্তু তুমি নিচ থেকে উপরের দিকে মারবা, তখন কোনো একটা বস্তু নিচ থেকে উপরের দিকে মারবা, তখন সেইখানে একটা বস্তুর অবশ্যই কি থাকবে, প্রাদিবেগ থাকবে। এখন তুমি জানতে চাইতেছো কি সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতা। এখন এই সর্বোচ্চ উচ্চতায় যখন বস্তুটা উঠবে তখন তার শেষ বেগ কি হয়ে যাবে, একটু আগে আমরা পড়ছি জিরো। তাহলে যখন শেষ বেগ জিরো হয়ে যাবে তাহলে আমি কি লিখতে পারি, একটুখানি দেখো, ইউ যেহেতু নিচ থেকে উপরে মারতেছি তাহলে জিটা মাইনাস হয়ে যাবে, তাহলে ইউ মাইনাস জিটি এভাবে লিখতে পারি। যদি লিখতে পারি এখন সর্বোচ্চ উচ্চতায় কত ভাইয়া, ভি ইকুয়াল টু জিরো, তাহলে জিরো যদি হয় তাহলে জিরো ইকুয়াল টু ইউ মাইনাস জিটি আমি লিখতে পারি। যদি লিখতে পারি তাহলে মাইনাস জিটি যদি এই সাইডে আসে তাহলে কি প্লাস জিটি ইকুয়াল টু ইউ। তাহলে টি ইকুয়াল টু কত, ইউ বাই জি। এটা কি একটা সূত্র না? সেটা কি এই জায়গা থেকেই আসছে না, না অন্য জায়গা থেকে আসছে? এই জায়গা থেকেই তো আসছে। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো, যদি কোনো একটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, কোনো একটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করা হয়, সেই উপরের দিকে নিক্ষেপ করার সময় সর্বোচ্চ উচ্চতায় উঠতে বস্তুটির সময় কতক্ষণ লাগবে? কোন একটা বস্তু নিচ থেকে উপরের দিকে নিক্ষেপ করার সময় সর্বোচ্চ উচ্চতায় বস্তুটি, সর্বোচ্চ উচ্চতায় বস্তুটির সময় কত লাগবে, অর্থাৎ সময়ের সূত্র বা সময়ের সমীকরণ আমি কি এইখান থেকে পাইছি? যদি আমি পাই তাহলে কি আমি এখানে লিখতে পারি যে টি ইকুয়াল টু ইউ বাই জি। এমসিকিউর ভিতরে চাইলে ইউজ করা যাবে। বুঝতে পারছি? ক্লিয়ার? ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হোক তাহলে এবার 3 নম্বর সূত্রে আমরা যাই। আমরা একটু 3 নম্বর সূত্রে যাই। 3 নম্বর সূত্রে কি বলছে, এইচ ইকুয়াল টু ইউটি প্লাস মাইনাস হাফ জিটি স্কয়ার। যেহেতু আমি বস্তু নিচের থেকে উপরের দিকে মারবো, বস্তু আমি নিচের থেকে উপরের দিকে মারবো, তাহলে অবশ্যই জিটা কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এইচ ইকুয়াল টু ইউটি মাইনাস হাফ জিটি স্কয়ার, মাইনাস হাফ জিটি স্কয়ার। একটু চিন্তা করো, একটু চিন্তা করো, বস্তুটা যদি এবার নিচ থেকে উপরে নিক্ষেপ করি, নিক্ষেপ করার পরে বস্তুটা আবার কি যদি নিচে পড়ে, বস্তুটা নিচ থেকে নিক্ষেপ করলাম, নিক্ষেপ করার পরে বস্তুটা সর্বোচ্চ উচ্চতায় উঠলো, সর্বোচ্চ উচ্চতায় উঠে বস্তুটি আবার কি করলো, নিচের দিকে চলে আসলো। তখন বস্তুটা যদি বিচরণকাল জানতে চায়, কি জানতে চায়, বিচরণকাল, তখন বিচরণকালকে তুমি প্রকাশ করবা বড় হাতের টি দিয়া। কি দিয়া? বড় হাতের টি দিয়া। বুঝতে পারছো?
তাহলে বিচরণকাল যদি আমি বড় হাতের টি দিয়ে যদি আমি করি, বিচরণকাল যদি আমি বড় হাতের টি দিয়ে করি, তাহলে এই টি গুলা কি পাল্টে যাবে না? তাহলে ইউ টি মাইনাস হাফ জি টি স্কয়ার। কেন টি দিলাম? কারণ উপরে উঠছে আবার নিচে নামছে, তাহলে এই জায়গায় তার দুইটা সময় না, একটা উপরে উঠছে T1, আবার নিচে নামছে কি T2 না? উপরে উঠছে T1 এ, নিচে নামছে কি আবার কি T2 তে। তাহলে উপরে উঠছে আবার নিচে নামছে, এতটুকু তো বুঝতে পারছে। তাহলে সেটা বিচরণকাল আমি বড় হাতের টি যদি ধরি, তাহলে ছোট হাতের টি এর জায়গায় বড় হাতের টি বসাই দিতে পারি। এখন বিচরণকালের সময় উচ্চতা কত? 0। তাহলে উচ্চতা যদি 0 হয়, বিচরণকালের সময় উচ্চতা যদি কি হয়? 0 হয়, তাহলে এই জায়গায় এইচ ইকুয়াল টু আমি কি 0 বসাইতে পারি। তাহলে 0 যদি হয়, একটু খেয়াল করেন ভাইয়া, যদি এটা 0 হয় তাহলে মাইনাস হাফ জিটি এই সাইডে আসলে কি প্লাস হাফ জিটি স্কয়ার হয়ে যাবে, অর্থাৎ এই জায়গায় থাকবে কি ইউটি। তাহলে হাফ এই জায়গায় তো 2 আছে, ওই সাইডে গেলে কি হবে? ভাগ আছে, ওই সাইডে গেলে গুণ হবে। তাহলে জিটি স্কয়ার 2ut। তাহলে এই জায়গা থেকে যদি আমি জিটি নিয়ে যাই তাহলে থাকবে শুধু টি, তাহলে 2ut বাই নিচে হবে টি আর একটা হবে জি, তাহলে টি আর টি কাটা, তাহলে হবে 2u বাই জি ইকুয়াল টু টি। বুঝতে পারছি? টি ইকুয়াল টু 2u বাই জি, টি ইকুয়াল টু 2u বাই জি। তো ক্লাসটা একটু বড় হয়ে গেছে, তারপরেও প্রত্যেকের রিকোয়েস্ট থাকবে পুরা ক্লাসটা ধৈর্য ধরে করবা, তাহলে তোমাদের এই যে সমীকরণগুলো আসছে ভাইয়া, ইনশাল্লাহ আশা করি একটু হইলেও তোমরা এর বেসিকটা বুঝবা যদি ভালোভাবে ক্লাসটা করো। তাহলে টি সমান সমান কত? 2u বাই জি। 2u বাই জি মানে টি মানে কি ভাইয়া? বিচরণকাল, অর্থাৎ কোন একটা বস্তু উপরের দিকে মারলা, উপর দিকে মারার পর বস্তুটা কোথায় পড়লো? আবার নিচের দিকে চলে আসলো। এই যে উপরে উঠলো, নিচে আসলো, এই জায়গায় একটা সময় লাগছে, ওই যে সময়টা লাগছে সেই সময়টা বিচরণকাল। সেই বিচরণকাল সমান সমান 2u বাই জি। একটু এবার একটা মজার জিনিস তুমি একটু খেয়াল করো, এটা মুসলাম, এটা তো লাগবে না, এটা তোমরা পারবা ইনশাআল্লাহ। একটা মজার জিনিস খেয়াল করো, একটা বস্তু বললাম নিচ থেকে উপরে উঠলো, যখন উপরে উঠলো তখন তার সময় মনে করো T1। যখন এই সর্বোচ্চ উচ্চতা উঠে আসে আবার নিচের দিকে ব্যাক করলো, তখন তার অবস্থান মনে করো T2, আর এই পুরোটার অবস্থান মনে করো T। বিচরণকাল। এখন উঠতে লাগছে তোমার কত? T1, আর নামতে লাগছে কি T2। তাহলে তুমি যদি এখন T2 বের করতে চাও, তাহলে পুরো টি থেকে যদি তুমি T1 বিয়োগ দাও, T1 কি দাও? বিয়োগ দাও, তাহলে তুমি কি পাবা? টি সমান সমান কি পাইছো? u বাই জি। আর এই জায়গায় তুমি কি পাইছো? টি, 2u বাই জি, জি। একটু খেয়াল করেন তো ভাইয়া, জি যদি করি তাহলে 2u মাইনাস ইউ, তাহলে u বাই জি। অর্থাৎ বস্তুটা যতটুকু সময় উপরে উঠবে আবার ঠিক ততটুকু সময় নিয়েই কি করবে? নিচের দিকে নামবে। যতটুকু সময় সে উপরে উঠবে ঠিক ততটুকু সময় নিয়ে সে কি করবে? নিচের দিকে পড়বে। ক্লিয়ার? যদি এটা ক্লিয়ার হোক তাহলে এই জিনিসটা তো আমরা আশা করি বুঝতে পারছি। যদি এবার বুঝি, এবার একটু এই জায়গায় আসি তো, জায়গায় কি বলছে একটু দেখি, আসো খেয়াল করো তো। ভি স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস মাইনাস 2gS। আচ্ছা, বস্তুটা কোথা থেকে মারছি জানো? নিচের থেকে মারছি। তাহলে ইউ স্কয়ার মাইনাস 2gH। গুড। তাহলে সর্বোচ্চ উচ্চতায় জানো ভাইয়া বস্তুর বেগ কত? 0। তাহলে যদি 0 হয় তাহলে ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gH, বা মাইনাস 2gH যদি এই সাইডে পাঠাও তাহলে প্লাস 2gH ইকুয়াল টু কি? ইউ স্কয়ার। বা আমি যদি h চাই তাহলে ইউ স্কয়ার বাই
2g। পাইছি? এই জিনিসটা কি তাই সর্বোচ্চ বস্তুটা যখন নিক্ষেপ করব, নিক্ষিপ্ত কোনো বস্তু অর্থাৎ নিচ থেকে যদি কোনো একটা বস্তু উপরের দিকে মারি তাহলে সে সর্বোচ্চ কতটুকু উচ্চতা উঠবে সেটা তুমি এই সূত্র দিয়ে নির্ণয় করতে পারবা। নিচ থেকে যদি কোনো একটা বস্তু উপরের দিকে মারি, নিক্ষেপ করি, তাহলে বস্তুটা কতটুকু উঁচায় উঠলো সেটা তুমি কি করতে পারবে, এটা দিয়া নির্ণয় করতে পারো, অর্থাৎ সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করতে পারো। তাহলে তুমি যদি সর্বোচ্চ উচ্চতা নির্ণয় করো তাহলে তুমি এইটারে কি ধরে নিবা, বড় হাতের এইচ ধরে নিবা। সরি, এটার কি করবা, বড় হাতের এইচ ধরবা। ওকে, এটা বড় হাতের এইচ ইকুয়াল টু ইউ স্কয়ার বাই 2g, অর্থাৎ এই এইচটা কি সর্বোচ্চ উচ্চতা। যেহেতু সর্বোচ্চ উচ্চতা বলতেছি ক্যাপিটাল হাতের এইচ আমি দিয়ে দিই, ঠিক আছে? তাহলে এই তো এই হয়েছিল সবগুলা যে সমীকরণগুলো পাইছি গতির সূত্র, পরন্ত বস্তুর যে সূত্রগুলো পাইছি সেই প্রত্যেকটা জিনিস কিন্তু গতির সমীকরণ থেকেই আসে, এমন না যে অন্য জায়গা থেকে আসছে। তাহলে কি দাঁড়াইলো ভাইয়া, আমার কি দাঁড়াইলো, এইটা কি আমার, এইটা কি সর্বোচ্চ উচ্চতায়, সর্বোচ্চ উচ্চতায় সময়, উচ্চতায় ওঠার সময়, এইটা কি আমার বিচরণ কাল, আর এইটা কি আমার নিক্ষিপ্ত কোনো বস্তুর, নিচের থেকে কোনো বস্তু, আমি সহজ ভাষায় লিখি, নিচে থেকে কোনো বস্তু উপরের দিকে নিক্ষেপ করলে সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ নিচ থেকে কোনো বস্তু যদি উপরের দিকে নিক্ষেপ করো তাহলে সর্বোচ্চ যে উচ্চতা। এখন এগুলো নিয়ে অনেক সমীকরণ যেগুলো আমরা বের করলাম সেগুলোর প্রচুর পরিমাণ অঙ্ক তোমাদের এমসিকিউতে আসে, এবং কি তোমাদের জেনারেল তোমাদের যে এমনি যে অঙ্কগুলো আছে গাণিতিক সমস্যাগুলো গ নম্বর সৃজনশীলের ভিতরে বা তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন আছে তার ভিতরে এগুলো আসতে পারে। এখন কথা হচ্ছিল ভাইয়া তুমি এই টোটাল সিনারি, এই বেসিকটা তুমি বুঝতে পারছো কিনা। যদি তুমি এই বেসিকটা বুঝতে পারো, আমি আশা করি আমরা যখন সামনে অঙ্ক করবো ইনশাল্লাহ তখন তুমি খুব ভালোভাবে বুঝতে পারবা। এরপরে আমাদের গতি গ্রাফ আছে, তোমরা যদি চাও তাহলে গ্রাফের যে ভিডিও, তাহলে নতুন একটা গ্রাফের ভিডিও আমি করতে পারি। এখন কথা হয়েছে হলো তোমরা এই ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবা, যদিও ক্লাসটা অনেক বড় হয়েছে, যদিও ক্লাসটা অনেক বড় হয়েছে তারপরেও তোমাদের কি রিকোয়েস্ট রইল, তোমরা একদম ফুল ক্লাসটা খুব সুন্দরভাবে দেখবা এবং খুব মনোযোগ সহকারে দেখবা, খাতা কলম নিয়ে বসবা, এরপরে ক্লাস করবা। অর্থাৎ যা যা পড়াইলাম প্রতিটা জিনিস তুমি নোট করবা, প্রতিটা জিনিস তুমি কি করবা ভাইয়া, নোট করবা। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে আমরা হয়তো গ্রাফ নিয়ে আলোচনা করব অথবা গাণিতিক সমস্যার ভিতরে তোমাদের ঢুকে যাব, টাইপ ভিত্তিক কিছু গাণিতিক ম্যাথ করাবো, তারপরে এই চ্যাপ্টার ক্লোজ করে আবার আমরা জেনারেল ম্যাথের যে 9.1 পর্যন্ত করে রেখেছিলাম সেখানে 9.2 করাবো, এরপরে তোমাদের কেমিস্ট্রির 4 নম্বর চ্যাপ্টার করাবো ইনশাল্লাহ। তো ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আজকে তোমাদের থেকে ভাইয়া বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।